বিষয়টা হচ্ছে ত্রিপুরা রাজ্যের জনজাতি জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ত্রিপুরা মঠা রাজনৈতিক দলের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের অগ্রগতি। মাননীয় স্পিকার স্যার, এই চুক্তি যখন দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মহোদয় প্রফেসর ডক্টর মানিক শাহ ছিলেন, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা মহোদয় ছিলেন, আমাদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া মহোদয় সহ চিফ সেক্রেটারি এবং অন্যান্য অফিসার বৃন্দ। তাই এই ডিসকাশনের জন্য নোটিশটা দেওয়া হয়েছিল। আমি ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ এক্সট্রা। আমি প্রথমে হিস্টোরির ব্যাপারটা বলবো। কোনোটা অসংরক্ষণের কারণে এইগুলি ভেঙে পড়ছে, এভাবে আস্তে আস্তে ইতিহাসটা মুছে যাচ্ছে। আমি আপনার সামনে একটা তুলে ধরি, শুধু একটা দুঃখের ব্যাপার। ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল এস্টাবলিশ হয়েছিল, এটা 1873 1313 খ্রিস্টাব্দ মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের সময়, এবং এটা মহারানী ভিক্টোরিয়ার নামে এই হসপিটালটা এস্টাবলিশ করা হয়েছে 1903 সালে। 1990 সনে এর নাম পরিবর্তন করা হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। অমরপুরে রাজন্য স্মৃতি বিজড়িত পাকা বাড়ি অসংরক্ষিত বহু আছে। এখানে মহারাজার একটা স্ট্যাচু থাকার কথা, থাকলে ভালো হইতো, ইতিহাস থাকতো, কিন্তু মহারাজার অমর মালিকের এখানে নেই। সেখানে একটা কলেজ হয়েছে বামফ্রন্টের আমলে, নাম দেওয়া হয়েছে আদিত্য মল্ল বর্মনের কলেজ। এই আদিত্য মল্ল বর্মন কে আমি জানি না, উনি ত্রিপুরায় না ভারতবর্ষের লোক কিনা আমি জানি না, তবে শুনেছি উনি তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের একজন কবি, বিখ্যাত কবি। তার নামে কেন ওইখানে করা হয়েছে আমি জানি না, কিন্তু ধীরে ধীরে কৌশলে মহারাজা অমর মানিকের নামটা মুছে দেওয়ার একটা চক্রান্ত বলে আমি মনে করি। এইভাবে ত্রিপুরা এই যে আস্তাবল, এটা নাম পরিবর্তন করে এখন করা হয়েছে কি স্বামী বিবেকানন্দ ময়দান। আমাদের রাজবাড়ি 1350 বছর রাজত্বের কাহিনী, অজন্তা প্রসাদের সামনে সূর্য সেন এবং ক্ষুদিরাম বসুর স্ট্যাচু সেখানে বসানো হয়েছে। ওনাদেরকে বসানো হোক আলাদা, কিন্তু এখানে মহারাজা অন্তত মহারাজার বীরবিক্রম এবং মহারানী রিজেন্ট কাঞ্চন প্রভা দেবীর স্ট্যাচু থাকার ছিল। কারণ এই যে অজন্তা প্রাসাদ তার রাস আমলে নির্মিত হয়েছিল। এইভাবে ইতিহাস, সেই জন্য আমাদের চুক্তির সময় রাখা হয়েছে ইতিহাস। এই ইতিহাসটা রক্ষা করার জন্য এই পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানা নেই। সেটা জানার জন্য এই শর্ট ডিসকাশনটা আমি চিঠি দিয়েছিলাম। তারপর আছে ল্যান্ড রাইটস, জমির অধিকার। সেই বিস্তারিত আমি বলবো না। ত্রিপুরা ভূমি রাজস্ব ভূমি সংস্কার আইন, এটা সংশোধন করে আমাদের এখানকার ভূমিপুত্রদের যে জমির অধিকার সেটা খর্ব করা হয়েছিল। সেটা বলতে গেলে অনেক সময় নেবে, আমি বলবো না। তবে এডিসি এলাকার জমি বন্দোবস্ত এবং বনভূমির জমির পাত্তা দেওয়ার জন্য আমাদের তৃতীয় এডিসি কাউন্সিলকে
2 বছর আগে একটা বিল পাস করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। এটা ভুল ত্রুটি আছে কিনা আমি জানি না। মাননীয় সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক আছে, সেটা হচ্ছে রাজ্যপালের কাছে যদি কোনো বিল পাঠানো হয় 4 মাসের ভিতরে সেটা অনুমোদন করে দিতে হবে, নতুবা বিলটা ফেরত দিতে হবে। কিন্তু আমাদের সেই বিল রাজ্য সরকারের কাছে পরে আসে বলে আমরা জানতে পেরেছি। যদি ত্রুটি থাকে সেটা ফেরত পাঠানো হতে পারে, ফেরতও পাঠানো হয়নি, সেটা রাজ্যপালের কাছেও পাঠানো হয়নি। কি কারণে, কি রিজনে এটা এভাবে ফাইলবন্দি করে রাখা হয়েছে সেটা আমরা জানতে পারিনি। তাই আমাদের এই যে চুক্তি ল্যান্ড রাইটসের কথা বলা হয়েছে, আমরা সবাই মিলে ত্রিপুরার সমস্যা সমাধানের জন্য তো এই চুক্তি, অনেক জনগণের আন্দোলনের পরে এই চুক্তিটা হয়েছে। শুধু তাই নয়, বামফ্রন্ট আমলে খাস জমি এডিসি এলাকার ভিতরে অনেক প্রচুর খাস জমি এখনো পড়ে আছে। ত্রিপুরাসাদের জমি বন্দোবস্ত করার জন্য বা রেজিস্টার করার জন্য তেমনটা সহজ ছিল না। বামফ্রন্ট সরকার কি করলো, একটা নোটিফিকেশন বাইর করে যে এটা 2 গন্ডার বা 3 গন্ডার বসতি বাড়ি করার বেশি কেউ রেজিস্টার করতে পারবে না। সেই অর্ডিন্যান্সটা এখন উঠাই দেওয়া হলো। ফলে অনেক ত্রিপুরাসা নিজেদের দখলে জমি রাখলেও তাদের কাগজপত্রে তারা মালিকানা না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো এই বিষয়ে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছেন এটা আমি জানতে চাই। পলিটিক্যাল রাইটসের কথা এখানে বলা হয়েছে। পলিটিক্যাল রাইটসের কথা বললে আমরা বলতে হবে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার। এডিসি এলাকার 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে, যেটা আমাদের এই পবিত্র বিধানসভায় পাস করে পাঠানো হয়েছিল দিল্লিতে। এটা শুধু আজকে আমরা উঠেছি বলে না, এটা বর্তমান যে শাসক দল বিজেপির ম্যানিফেস্টোতে 2018, 2023 ছিল এডিসির হাতে ক্ষমতা প্রদান করা। আমি এখানে কিছু প্রতিশ্রুতির এটাও আমি এখানে নিয়ে আছি, ফ্যাক্স করে এখানে আছে। এটা 7 বছর ক্ষমতায়, কিন্তু সংসদে এই বিলটা উঠছে না। এই ব্যাপারে কি অগ্রগতি হয়েছে আমাদের কিছু জানা নেই। যতটুকু জানতে পেরেছি, সেই বিল পাস হলে এডিসি এলাকায় যে বর্তমান যে 28টা সেটা বেড়ে 44টা হবে এবং নমিনেটেড 6টা হবে, টোটাল 50টা। তো পলিটিক্যাল রাইটস যদি আমরা বলি তাহলে এটা তো যে সাংবিধানিক যেটা অধিকার, এটা সংসদে কেন এখনো বিল পাস হচ্ছে না, বিষয়টা বা আমাদের রাজ্য সরকারের কাছে কি আছে তথ্য, সেটাই আমরা জানতে চাই। এবং এছাড়াও আমাদের ত্রিপুরার বিধানসভায় আরও সিট কিছু বাড়িয়ে দেওয়া যায়, যেগুলি আমাদের কিছু কিছু এলাকায় আমাদের মেজরিটি আছে, বা সেটা ডিলিমিটেশনের মাধ্যমে করা যায়, কিন্তু করা হচ্ছে না। 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস না করেও যদি মন্ত্রিসভা চায়, ক্যাবিনেট যদি চায়, তাহলে এডিসির হাতে কিছু কিছু ক্ষমতা ক্যাবিনেট ডিসিশন করে হস্তান্তর করতে পারে, কিন্তু করা হচ্ছে না। আজকে এডিসি এলাকার কথা আমরা বলি, এডিসি এলাকার তীব্রামতের হাতে ক্ষমতা, উন্নয়ন হচ্ছে না। আমরা 3 বছর কাছাকাছি আমি এমএলএ হয়েছি। এডিসি এলাকার সমস্ত কাজ রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত হয়। আপনি ব্লকে যান, সব লাইন ডিপার্টমেন্টের কাজ ব্লকের মাধ্যমে হয়।
কাজগুলি সব এডিসির ভিলেজ কমিটিগুলিতে হয়। এডিসি হাতে কোনো ক্ষমতা নাই। পিডব্লিউডি কাজ বলেন, আরডির কাজ বলেন, সমস্ত কাজ এডিসি হাতে কোনো ক্ষমতা নাই। তাই আমি বলবো যে আমাদের যে পলিটিক্যাল রাইটস হিসাবে 125 অ্যামেন্ডমেন্ট বিলটা এটা তাড়াতাড়ি সংসদে বিল পাস করে এডিসির হাতে, শুধু ত্রিপুরা না, সারা উত্তর পূর্বাঞ্চল যত অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে সেখানে ক্ষমতা প্রদান করার ব্যবস্থা করা হোক। বিশেষ করে ত্রিপুরাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে আমি জানতে চাইব কি অগ্রগতি আছে, সেটা যেন স্পষ্ট করে জানানো হয়। ইকোনমিক্স ডেভেলপমেন্ট, আর্থিক উন্নয়নের জন্য আমরা বলি, বিশেষ করে জনজাতিদের আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী উনিও প্রায় সময় বলেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া ত্রিপুরা রাজ্য কখনো উন্নয়ন হবে না। আমি ওনার এই বক্তব্যে আমি প্রশংসা করি। কিন্তু এডিসি এলাকায় কি আছে? ত্রিপুরায় যত ইন্ডাস্ট্রি আছে, ক্ষুদ্র হোক বড় হোক, সব এডিসির বাইরে। এডিসি এলাকায় সবচেয়ে বেশি কি উৎপাদন হয়? রাবার বেস করে সেখানে ফ্যাক্টরি খোলা যায়, কিন্তু খোলা হয়নি, সব এডিসির বাইরে। বেম্বু বেস করে ফ্যাক্টরি খোলা যায়, সেটাও খোলা হয়নি। পাইনঅ্যাপেল জ্যাকফ্রুট বেস ফ্যাক্টরি, সেটাও যদি ইনিশিয়েটিভ করা যায়। হ্যান্ডিক্রাফটস বাঁশ বেতের যে ইয়েটা, সেটাও করা যায়। একসময় জাপানের যে মুলি বাস্তা লাগানো হয়েছে, আজকাল পাহাড়ের জনগণ সেগুলো কেটে ফেলে দিচ্ছে, কোনো কাজে লাগাতে পারছে না। আপনি যান বিভিন্ন জায়গায়, আমি যখন ঘুরি দেখি, আমি জিজ্ঞেস করেছিলাম একদিন গাড়ি থামিয়ে, কেন আপনারা এইগুলি কেটে ফেলে দিচ্ছেন? না, এটা কেউ কেনার লোক নাই। কিন্তু এইগুলি চেয়ার, বিভিন্ন খাট তৈরি যদি করা যায়, এখানে অত্যাধুনিক মেশিন বা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি করা যায়, তাহলে এখানে অর্থনৈতিক ডেভেলপমেন্টটা এডিসি এলাকা অনেক বেকার যুবকদের কর্মসংস্থান হয়ে যেত। আইডেন্টিটি, পরিচয়, আমাদের পরিচয়ে যদি কথা বলি, তাইলে আমি বলবো কাস্টমারি লর ব্যাপারটা। 19টা কমিউনিটির কাস্টমারি ল সম্ভবত রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। কয়েকটা কমিউনিটির কাস্টমারি ল পাস হয়ে গেছে। কাস্টমারি লটা যদি পাস হয়ে যায়, তাহলে আমরা কাস্টমারি কোড এডিসি এলাকায় গঠন করা যায়। গ্রামের ছোটোখাটো বিভিন্ন বিবাদ, বিভিন্ন ছোটোখাটো কেস, চুরি ডাকাতি, এগুলি করা যেত, এগুলি কোর্টে না আসলে হতো। এবং এটা প্রতিশ্রুতি ছিল 2023-এ, প্রতিশ্রুতি ছিল কাস্টমারি কোড ফর জনজাতিদের জন্য। আমার কাছে আছে তথ্য, এই যে আমি নিয়ে আসলাম, কিন্তু সেটা হয়নি। বলা হয়েছিল তিতি এডিসি হাতে ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার করা হবে, সেটাও হয়নি। 125 অ্যামেন্ডমেন্ট কথা তো আমি বলছি। আসছে এখানে তিতি এডিসির হাতে মোর ফাইন্যান্সিয়াল, legislative, executive and administrative power, permanent constitutional solution কথা এখানে বলা আছে। এই অগ্রগতিটা বা কি করছে আমাদের ত্রিপুরা সরকার, কারণ চুক্তি দিল্লিতে ইমপ্লিমেন্ট হবে না, এই চুক্তিটা ত্রিপুরায় ইমপ্লিমেন্ট হবে। তাই সবচেয়ে এর দায়িত্বটা ত্রিপুরা সরকারের, আমাদের সরকারের। এই সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটাই জানতে চাই। ককবরক ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজের কথা আছে, আমাদের চুক্তিতে ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ আছে। এখানে আমরা রোমান স্ক্রিপ্টের জন্য অনেক লড়াই করেছি, এই পবিত্র বিধানসভা অনেকবার অনুরোধ করেছি।
আজকে মিজোরামে কোনো অসুবিধা হয়নি। আমাদের অষ্টম তপশিলে ককবরককে ঢুকানোর জন্য প্রয়োজন নেই। রাজ্য সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করুক, ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা হোক, যেটা মেঘালয়ে খাসি জয়ন্তরা লেখে, গারোরা লেখে, নাগাল্যান্ডে নাগারাও লেখে, নাগামিস, মিজোরামে। কিন্তু আমাদের এখানে কি অসুবিধা হচ্ছে? এখানে বলা হয়েছে সিবিএসই আইসিএস স্কুল এবং কম্পিটিটিভ এক্সামিনেশনে ককবরক ল্যাঙ্গুয়েজটা চালু করা হবে। কি অগ্রগতি আছে আমরা জানতে পারিনি মাননীয় স্পিকার স্যার। কাউন্সিল ভবন ইন মেজর ইন্ডিয়ান সিটি, কাউন্সিল ভবনে বিভিন্ন মেজর যে সিটিগুলিতে বানানো, এটাও প্রতিশ্রুতি আছে এখানে। আরেকটা আছে ইস্টাবলিশমেন্ট অফ মহারাজা বীর বিক্রম মানিক্য ট্রাইবাল ইউনিভার্সিটি ইন গন্দাছড়া। গন্দাছড়াতে একটা ট্রাইব মহারাজার নামে, মহারাজা বীর বিক্রমের নামে ট্রাইবাল ইউনিভার্সিটি করার কথা উল্লেখ আছে। কি হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তাই আমি বলবো, যদি সত্যিকারে আমরা তিতি এডিসি এলাকায় জনগণের হাতে যদি ক্ষমতা তুলে দিতে চায়, তাহলে আমাদের 2 তারিখ মার্চ 2024 দিল্লিতে যে চুক্তি হয়েছে, সেসব চুক্তিকে রূপায়ণ করার জন্য আমাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কারণ মানুষ হতাশ, 16 মাস হয়ে গেছে, কি হয়েছে চুক্তি? আমরা বিভিন্ন জায়গায় গেলে আমাদেরকে সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? আপনারা তো দিল্লিতে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, কি হয়েছে? জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কথা বলা হয়েছে এবং এখানে টাইম বাউন্ড করে দেওয়া হয়েছে এটা ইমপ্লিমেন্ট করার জন্য। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে আমি নিজে 2 বার উপস্থিত হয়েছি, কারণ আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য, আমাদের দলের সভাপতি, উনি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মেম্বার, মাননীয় বিজয় কুমার রাঙ্কল, তিনি শারীরিক অসুস্থতার জন্য উনি আমাকে নিয়ে গেছেন। সেখানেও কোনো অগ্রগতি নেই, বলছে এটা তো রাজ্য সরকার দেখবে। আর ত্রিপুরায় আসলে আমরা শুনি এটা কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের ব্যাপার। আমরা কোথায় যাব মাননীয় স্পিকার স্যার? তাই আমি আপনার মাধ্যমে আমি জানতে চাই, এই পর্যন্ত ত্রিপাক্ষিক যে অ্যাকর্ডটা হয়েছে এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, আমাদের অন্য একজন মিনিস্টার শুক্লাচরণ বাবু সহ আমাদের পক্ষে মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মা, বিজয় কুমার রাঙ্খল এবং আমাদের অনারেবল মিনিস্টার অনিমেষ দেববর্মা এখানে স্বাক্ষর করেছেন। পীযূষ গোয়েল অ্যাডিশনাল সেক্রেটারি নর্থ ইস্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে উনি স্বাক্ষর করেছেন, আর জে.কে. সিনহা চিফ সেক্রেটারি ত্রিপুরা, উনি স্বাক্ষর করেছেন। এটা চুক্তির কপি। তাই আমি জানতে চাই এই চুক্তি অগ্রগতি কি এবং কতদূর অগ্রসর হয়েছে, সেটাই স্পষ্ট জানতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রোকসাওই जों आरो मेन अपोजिशन पार्टी नि याकारै सरकार बाय गोदानखा सरकार बाय गोदान मानि जों अब नुखा जों आरो डॉक्टर काहमायने फानो MOS रजाक फानो जों आबनो तरजागलिया एडिसिनि लुकुरंनि बागिनाय वान सुगिनो जों नाहारै जों खालगै नासिङै दंखा फिया बासार अरो जे चुक्तिओ जिनि हिस्ट्री कालचार इकोनॉमिक जिनि लैंग्वेज लैंड राइट्स पॉलिटिकल राइट्स नि
जे तंगमानी अब तांगी खलाई जागिया और वो जों खातु तुंगमा तंगमानी चिनी त्रिपुरा राज्यनि माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा बो निजी स्वयं तंगो ते बर मंत्री तंगो बरम गनां विकास देबबर्मा तेबो मंत्री तंगो और बरम गनां शुक्लाचरण नुआतिया तेबो केंद्रीय मंत्री और वो होम मिनिस्टर अमित शाह जी बर तंगुइनो और कक सालायिनो और एक और साइन खलाइका और साइन दिथानी चिनी बुबाग्रा प्रदुत विक्रम मानिको देबबर्मा तंगो चिनी बरम गनां विजय कुमार रांखल तेबो तंगो और वो बरम गनां मंत्री अनिमेश देबबर्मा तंगो और वो तेबो त्रिपुरा नि चीफ सेक्रेटरी जेके सिन्हा तेबो और तंगो नॉर्थ ईस्ट नि एडिशनल सेक्रेटरी बबो तंगो जों आसामनि जिनि अमित शाह जी केंद्रीय मिनिस्टर त्रिपुरा वो फायै बकब बोरिलांखा जों वानसुकमानि 6 मासनो अब सामुंगान हिनाय आं तिनि खरकसा सरकारनि एमएलए अंगै माननीय मुख्यमंत्री न आं बरम रुइनो ते त्रिपुरासा ताखुक ताय बुखुक संनि अंगै आं तिनि सिंगानि मुसुङो माननीय मुख्यमंत्री न तामो केबें मा तंगुई साबनि केबें मुं तंगुई तिनि जे अचुक्ति खायि खायमानि बिसिंगो तांगि दतिरि जागिया अंगि तं जों नायनायखा हंगाय और 6 मासनि कग्या 6 मास सिंचामानि तेबो और बारिवि चिंताबु जदि गनि नायखा हंगा जों सायमानो जे और 2 तारिख मार्च 2024 तिनी 23 सेप्टेम्बर 2025 19 मास सलिमुइ तंगु ताबु बोतांगि रिजाग्या बो केबे मुं तंगुइ अब आं माननीय मुख्यमंत्री थानि सिंगो एवं अब सानानि बागैनाय आं मुख्यमंत्री नो याफारि हामबाय TTADC কাউন্সিল তার ক্ষমতা নেই ভূমির সম্পর্কে বিল পাস করার জন্য। এখন কথা হচ্ছে প্যারা 3 অফ দি 6 শিডিউল সেখানে 6 শিডিউল এরিয়ার যে ভূমির অধিকার সম্বন্ধে লেখা আছে তাদের এখানে যে বিল তাইলে বিল পাস করা যায়। ঠিক একইভাবে বর্তমান যে মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা এবং আমি যখন টিটিআইডিসিতে ছিলাম আমরা আবার এই ল্যান্ড ইউজ বিল পাস করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। তো দি গভর্নর ইন কনসালটেশন উইথ দি কাউন্সিল অফ মিনিস্টার is supposed to pass the bill. তাহলে ইন কনসালটেশন উইথ দি কাউন্সিল অফ মিনিস্টার তাহলে এই কাউন্সিল অফ মিনিস্টার পাস করার জন্যই আছে। এখন কি হচ্ছে আমরা যদি মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করি যে আমরা এমন একটা বিল পাঠিয়েছি বলবে না আমার কাছে তো বিল পেন্ডিং নেই। যেহেতু বিলটা রাজ্য সরকারের মাধ্যমে রুট হচ্ছে তখনই আমরা বলছিলাম যে না the bill has to be sent not only to the state government but also to the honorable governor. তাইলে দুই দিকে যখন যাবে দুই দিকেই জানা থাকবে। কিন্তু তারপরেও এখন পর্যন্ত সেই বিলটা পেন্ডিং আছে। তো আমরা যখন অধিকারের কথা বলছি তার মানে আইনি অধিকারের কথা বলছি। তো এইভাবে যে
আমাদের মানে এই টিটিআইডিসি যে 6 শিডিউল আন্ডারে যেটা আছে চলছে সেটাকেও মানে প্রপার ফাংশনিং করার জন্য বা এটাকে তার নিজস্ব গতিতে চলার জন্য আইনের প্রভিশন থাকা সত্ত্বেও সংবিধানে থাকা সত্ত্বেও এটা কিন্তু মানে সেইভাবে কত বছর ওইদিকে যদি আমরা যদি ধরি 2007 থেকে 13 ওইদিকে 7 বছর, আরো 7 বছর 14 বছর, আরো 5 বছর 14 আর 5 19 বছর, এইভাবে কিন্তু একটা বিল মানে সাতুল হলো, চলে গেল, আবার আসলো, 19 বছর লেগে গেল। তো আমরা যখন বলছি বর্তমান সরকার বেশিরভাবে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, তো এইটাও তো এটার মধ্যেই আমরা মনে করি। এবং আমি অনুরোধ করতে চাই যারা এখন কাউন্সিল অফ মিনিস্টার্সে আছেন, এখন সবাই আছেন, যে এই ধরনের যে বিলগুলি টিটিআইডিসির যে পেন্ডিং আছে আপনারা মনোযোগ সহকারে এবং এই বিলগুলি পাস করে আইনে পরিণত করার জন্য যেন পদক্ষেপ নেওয়া হোক। এবং কেন এটা পেন্ডিং আছে আজকে যদি জানতে পারি আমরা খুবই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এইটুকু আমার সাবমিশন টু দ্য হাউস। থ্যাংক ইউ। रामचंद्रगढ़नि एमएलए रंजित देवबर्मानि सोंमुंनो आं उत्तरिनाय बरम गोनां संख्या त्रिपुरा राज्य जनजाति जनगणेर सामग्रिक उन्नयनेर लक्ष्ये केंद्रीय सरकार राज्य सरकार एवं त्रिपुरा मथा राजनैतिक दलेर मध्य दिल्लीते अनुष्ठित त्रिपाक्षिक चुक्ति बास्तबायনের अग्रगतिर सम्पर्के बरम गोनां सार त्रिपाक्षिक चुक्ति सम्पर्कित विबृति भारत सरकार त्रिपुरा सरकार एवं द इंडिजिनियास प्रोग्रेसिव एलायंस त्रिपुरा जा त्रिपुरा मथा नामे परिचित साथे गत 2024 सालेर 2 मार्च नया दिल्लीते एक त्रिपाक्षिक चुक्ति सम्पादित है। चुक्ति संश्लिष्ट किछु विषय नीचे तुले धरा हलो। एग्रीमेंट बिटुइन गवर्नमेंट ऑफ इंडिया, गवर्नमेंट ऑफ त्रिपुरा एंड दि Indigenous Progressive Alliance Alliance. The Indigenous Progressive Alliance त्रिपुरा जा त्रिपुरा मथा नामे परिचित साथे भारत सरकार और त्रिपुरा सरकारेर बेश कयेकटी बैठक अनुष्ठित हय एवं त्रिपुरा मथा दल त्रिपुरार इतिहास, भूमि अधिकार, राजनैतिक अधिकार, अर्थनैतिक उन्नयन, निजेदेर स्वतंत्रता, सांस्कृतिक और भाषा বিষয়ক বেশ কয়েকটি ইস্যু গ্রহণযোগ্য সমাধানের সম্মত হয়। উল্লেখিত ইস্যুগুলি সমঝোতা চুক্তির বিষয়গুলিকে সম্মানজনক সমাধানে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে সময় অনুসারে রূপায়ণ সম্মত হয়। এই চুক্তি রূপায়ণে একটি সহায়ক পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট পক্ষে কোনো ধরনের আন্দোলন প্রতিবাদ চুক্তির সম্পাদনের দিন থেকে বিরত থাকবে। ভারত সরকার ত্রিপুরা সরকার এবং দ্য ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ অ্যালায়েন্স সাথে গত 2 মার্চ 2024 তারিখে সংগঠিত ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে ভারত সরকার নিম্নলিখিত ব্যক্তিদেরকে নিয়ে এই একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে। Sri A.K. Mishra, Advisor, Northeast Ministry of Home Affairs, Convener, Maharaj Padut Bikram Manikko, Founder Tripura, Boram Vijay Kumar Rankol, President Tripura, Secretary Home Department, Gov of Tripura, Secretary Department Tribal Welfare, Gov of Tripura, Director, Deputy Secretary, Northeast Ministry of Home Affairs. পরবর্তীকালে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এর কনভেনার 2024 সালের সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে বৈঠক আহ্বান করেন, যেখানে রাজ্য সরকারের 2 জন প্রতিনিধি অংশ নেন। শ্রী বিজেশ পান্ডে, সচিব ত্রিপুরা সরকার, শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী, সচিব ত্রিপুরা সরকার। এই চুক্তির অন্যতম পক্ষ ত্রিপুরা মথা দলের প্রতিনিধিগণ। কনভেনার আহত এই সভায় উপস্থিত ছিলেন
রাজ্য সরকার ছাড়াও এই চুক্তিতে যেহেতু অন্য দল অন্তর্ভুক্ত এবং প্রক্রিয়াতে চলমান, এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সঠিক হবে না। মাননীয় ডেপুটি ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, এইগুলো কিন্তু চলমান যে প্রসেসটা কোন পর্যায়ে কি হয়েছে উনি কিন্তু ফ্লো চার্টটা বলেছেন যে শুরু থেকে আজ পর্যন্ত এটা কি হয়েছে। এখানে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা, দি স্পিরিট অফ হিজ কোয়েশ্চেন ইজ কি অগ্রগতি হয়েছে, what is the অগ্রগতি in the field of language, what is the অগ্রগতি in the field of economic development of the Tiprasa people, what is the অগ্রগতি in the field of empowerment। তো I would request, আসলে এটা আমাদের all of us are in treasury bench, এটা we should, I think we expect for better answer। এবং আদু অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার বিল, I myself was a signatory যে চুক্তিটা সম্পাদন হয়। I still remember I was the leader of the opposition in the house and I was also one of the signatories। Thereafter ওই সিগনেচারের দিনের পর থেকে কিন্তু আমি কোনো ধরনের মিটিং বা ওখানে কি হয়েছে I myself, I don't know anything। I am not a member of the consulting group even। I am sure Honorable Tribal Welfare Minister, আপনি যেভাবে বক্তব্যটা পেশ করেছেন এগুলো লিখিত বক্তব্য, অর্থাৎ রঞ্জিত বাবুর বক্তব্যের আগেই কিন্তু এটা কোনো না কোনো অফিসাররা লিখে দিয়েছে। কিন্তু এইখানে যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে, যে বিলগুলো পেন্ডিং কেন, তারপর যে সমস্ত মিটিং হলো ওই মিটিংয়ে একটা অন্তত, বিকজ অল অফ আস, আপনারা যেমন দায়বদ্ধ জনতার কাছে, আমরাও দায়বদ্ধ। সাপোজ ইফ আই কিপ কোয়াইট, ইফ আই ডোন্ট স্পিক, I was just going through the reaction of the people. Why our noon minister, cabinet minister is sitting quietly? Lot of reaction from the people. So we have to be serious about this. এটা করে কিন্তু বিজেপি দলের খারাপ হবে না। এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, আই এম শিওর all of us sitting in the treasury bench, all 47 people will get benefit out of this agreement। এটা আমাদের সিরিয়াসলি নিতে হবে। কব তক চুপ রহুঙ্গা, মানুষের এটা আছে, এটা সত্যি আমাদের বিধায়িকা বলেছেন। আমরা কি কখনো কোনোদিন প্রতিবাদ করেছি? একটা দল তার চিত্ত, তার আত্মা এত বড় হলে সে লিখতে পারে যে আমি এই বিষয়ে কোনো আন্দোলনই করব না। পলিটিক্স মিন্স আন্দোলন, দাবি ছাড়া কোনো পলিটিক্যাল পার্টি হয় না। এবং টিপ্রা মোথা ভারতবর্ষের ইতিহাসে এই একটা দল থাকবে যে লিখে দিয়েছে আমি আন্দোলন করব না, আমি অপেক্ষা করব। কিন্তু কতদিন? হাউ লং উইল ওয়েট? আমি অনুরোধ করব লিডার অফ দি হাউস, হেড অফ দি গভর্নমেন্ট, অনারেবল চিফ মিনিস্টার, উনি নিশ্চয়ই জানেন এই বিষয়ের যে গুরুত্ব। আমাদের এত কিছু এইভাবে হাউসে উই শুড নট বি ডিসকাসিং। এটা বাংলায় কি বলে, এটাকে অনভিপ্রেত, এটাই বলে। তো এটা আশা করা যায় না। হাউ লং উইল ফেস লাইক দিস? There are so many other issues. I am really thankful to Honorable Minister Tinku Rai. He was telling me today, দুই দলের মধ্যে যখন অ্যালায়েন্সটা হবে, সরকার যখন হবে, we should be like lovers, we should be like lovebirds, we should be more closer in the governance, in addressing the issues of the people. এটা অস্বস্তিকর পরিবেশ, I am telling you. I personally, I don't enjoy this kind of debate, but we are accountable to the people. আমি অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, এ হেন ডিসকাশন যেন এই হাউসে আমাদের
দুই দলের মধ্যে, তিন দলের মধ্যে যেন না আসে। হোয়াট উই ওয়ান্ট টু নো ইজ হোয়াট ইজ দ্য প্রগ্রেস অফ দিস এগ্রিমেন্ট, ওইটা হচ্ছে আমাদের বিষয়। আমি জানি না মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আপনি বলতে পারবেন কিনা, সাইডে মানা আনছি যে প্লিজ টেল আস, প্লিজ টেল দি পিপল অফ ত্রিপুরা that there is one single progress. আর যদি নাও হয় ভয় পাওয়ার কি আছে, বলে দিন in the next 1 month, in the next 2 months, in the next 3 months হবে, আর না হয়তো বলে দিন আগামী 3 বছর বাদে হবে, no problem. What I am telling in the house today, it is already recorded. আপনিও বলুন। থ্যাংক ইউ। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, মত সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার তে বড় যারা ইয়াক শোষণের মত চুক্তি মত চিনি রাজ্য সরকারের কোনো ওক রই মত সেন্ট্রাল গভর্নমেন্ট টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন গনায় মহাপ্রম না। আমি বলতে চাই, উনি বলছেন এটা ত্রিপুরা সরকারের কোনো ইয়ে না, কেন্দ্রীয় সরকার উনি বলছেন। ঠিক আছে, এটা স্যার এটা ত্রিপুরা সরকার। ঠিক আছে, দেখেন না মন্ত্রী কি বলছে। এখানে মাননীয় মন্ত্রী বলেছেন, মিনিস্টার ওনার বক্তব্য রেখেছেন, রঞ্জিত বাবু এবং আরো 2 জন সদস্য আলোচনা করেছেন। আমার মনে হয় শর্ট ডিউরেশন ডিসকাশন এনেছেন, মিনিস্টার উত্তর দিয়েছে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, এটা কিছুদিনের মধ্যে টোটাল ডিটেলস খবরটা নিয়ে যেন, তারা বলছে যে আনইজি ফিল করছি আমরা ওয়েন উই আর ডিসকাসিং, তো এই টোটাল খবরটা নিয়ে যেন এটা অবহিত করা হয়। আমার মনে হয় ইট উইল বি বেটার। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্টারভেন্স দরকার এখানে। আরে ঠিক আছে বলেছি তো, ঠিক আছে। উনি একজন না মানে মুখ্যমন্ত্রী বলবে। মাননীয় মহোদয়, এখানে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে শর্ট নোটিশ এখানে এনেছেন, যে চুক্তিটা হয়েছে এবং এই চুক্তির বিষয় এখানে আলোচনার জন্য আমি এতক্ষণ শুনছিলাম, এবং আনসারও আমাদের ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার দিয়েছেন। এখানে ত্রিপুরা গভর্নমেন্ট এবং ত্রিপুরামতা পার্টি যখন ওনারা বিরোধী দলে ছিলেন, তারপরে কিন্তু ওনারা এখন আমাদের এই ট্রেজারি বেঞ্চের সদস্য হয়েছে, এবং এইগুলোর ইতিহাস আমরা জানি, কিভাবে আসলেন এবং কাকে কি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি আমরা সব জানি। এবং এখানে যে চুক্তিটা আছে, এই চুক্তির বিষয়ে কয়েকবার যখনই আমার কাছে এই মথার পক্ষ থেকে বারবার যখন আমাকে বলা হতো, এবং তার আগেও এই চুক্তির পেছনেও কিন্তু আমার উপর বারবার আমাকে বলার পরে কিন্তু চুক্তির বিষয়ে কিন্তু আমি এর মধ্যে অনেকটা সহায়ক ভূমিকা আমি নিয়েছিলাম, যে তাড়াতাড়ি করুন। তারপরে সেটা হওয়ার পরে সেটা কিন্তু ভুললে চলবে না, যে ওই সময় যখন আমার উপর বলা হলো, আমিও কেন্দ্রীয় সরকারের সাথে আমি কথা বলেছি, হোম মিনিস্ট্রির সাথে কথা বলেছি, আমাদের পার্টির কথা যদি বলেন পার্টির মাধ্যমে আমরা কথা বলেছি, এবং তখনও কিন্তু এরকম একটা অবস্থা হয়েছিল যে আমরা সবাই একসাথে থাকি, যেটা আপনি বললেন, আমরা একদম ব্রাদারহুড ভাব যে আপনি বললেন, এরকম আমাদের মধ্যেও সেরকম একটা ফিলিংস আমাদের ছিল। এবং সেই আশা নিয়ে
আমিও তখন ভাবলাম যে আমরা ত্রিপুরাকে যদি একসাথে নিয়ে যেতে চাই, এখানে যেটা বলা হয়েছে যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় ত্রিপুরা উন্নয়ন হবে না, আমার কথাটা এখানে বলা হয়েছে, এটা কিন্তু কথার কথা না, মনের থেকে আমি কথাটা বলি। বিল সম্পর্কে কথা হয়েছে, বিভিন্ন 125 যে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল তার বিষয়ে কথা হয়েছে। এখানে কথা হয়েছে 28টা এমডিসি আছে, তার আসন সংখ্যা বাড়ানো, আমাদের সরকার আসার পর 50টা আসন সংখ্যা, আমাদের ক্যাবিনেট থেকে ডিসিশন নিয়ে কিন্তু এগুলো পাঠানো হয়েছে দিল্লিতে। তো আমাদের তরফ থেকে কিন্তু কোনো রকম এরকমটা না যে না কোনো লুকোচুরির বিষয় আছে। তো এই বিষয়গুলো যখন কার্যকরী করার বিষয় যখন দাঁড়াচ্ছে, তখনও যখন পাঠানো হয়েছিল তারপরে একটা বিরাট গ্যাপ হয়েছে, সেটা তখনও হচ্ছিল না। তারপরেই কিন্তু এই বিষয়গুলো যখন আমি আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে আমি কথা বলি, আমাদের পার্টির সাথে আমি কথা বলি, যা হয়ে থাকে যখন একটা চুক্তি হয় সবাইকে ইনভলভ করতে হয়, বুঝতে হয়, তারপরেই কিন্তু এই চুক্তির কারণে আমার যেতে হয়েছে সেখানে। আমাদের রঞ্জিত বাবুও সেখানে যাওয়ার বিষয়ে উনি আমার হেল্প চেয়েছেন, সেখানে আমি ওনার যাওয়ার ব্যবস্থা পর্যন্ত আমি করেছিলাম, আমার এখনো মনে আছে, আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হয়েছে, যেহেতু চুক্তি হয়েছে, চুক্তির অগ্রগতি 2বার 3বার বারবার টেলিফোনিক ইত্যাদি, আমি নিজেও একবার আমাকে ডেকেছিল, আমিও সেখানকার যাদেরকে ভার দেওয়া হয়েছে যে কমিটির যে এখানে ঘোষণা করা হয়েছে ওনাদের সাথে আমরা কথা বলেছি। হতেই পারে যেটা এখানে যেসব বিষয়গুলো এসছে এই বিষয়ের উপরে আলোচনা হতে পারে। আমার সাথে কথা হয়েছে, আমাদের যে প্রতিনিধি আছে সরকারের তাদের সাথে কথা হয়েছে যে এটা করলে কি কি সুবিধা হবে, এটা যদি না করি কি কি অসুবিধা, একটা কথা কিন্তু চলছে। সেই জায়গার মধ্যে আমাদেরও দেখতে হবে যে ইন্ট্রোস্পেক্টিভ যে বিষয় সেটাও দেখতে হবে যে এটা কেন ডিলে হচ্ছে, আমাদেরও দেখতে হবে কিন্তু কেন ডিলে হবে। আমি এটা বলছি না ডিলে হওয়াটা উচিত, আমাদেরও উচিত যে এটা ডিলে যাতে না হয়, যেহেতু এত স্ট্রংলি এটা এগিয়েছে, কেন এই ডিলেটা হলো, যে ইন্ট্রোস্পেক্টিভ আমরা করবো না, কেন এটা হবে। এবং সেই জায়গার মধ্যে যদি নিজেদের বিষয়ে আমরা যদি খালি একজনকে দেখাবো যে এটা হচ্ছে না, আমি খুব পরিষ্কারভাবে এটা বলতে চাই, তার কারণ কিছু কিছু একটা হতে গেলে আমার বিষয়টাও কিন্তু আমাদের সেই বিষয়ে কিন্তু বলা উচিত। অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তোবা ডিলে হচ্ছে। এখন এই যে বিষয়টা হয়েছে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের যেটা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশবাবু যেটা বললেন, যেটা আমাদের অনিমেষও বলেছেন যে আগের থেকেই লিখিত আকারে রয়েছে এরকম বিষয়টাই, যখন যেহেতু এটা শর্ট নোটিশ এসছে তো এখানে তো এইভাবেই হয়, উনি বাংলাতে সেটা পড়েছেন, কিন্তু এরকম না যে আগের থেকে আমি তাহলে বুঝে তাহলে এই শোনার কি দরকার ছিল। সেটা প্রতিটা জিনিসে যদি আমি খালি দেখি, মানে ফল্ট ফাইন্ডিং যদি আমি খুঁজতে থাকি, তাহলে তো বিষয়গুলো হবে না, খুব ইজি লিখিত আকারেই হোক। আমিও অনেক সময় লিখিতভাবে বলি। এই যে একটা মানে একটা এমিকেবল এবং একটা অনেস্টির সাথে একটা মনের সাথে বসে আমরা কথা যদি বলি, কেন এটা দেরি হবে, আমরা কেন এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যতটুকু হয়েছে এমন তো অগ্রগতি, তো আমি বলছি তো কি কারণে অগ্রগতি হয়েছে, আমরা বসি, আমরা কথা বলবো, বসে কেন আমরা নিজেদের মধ্যে কথা বলবো। এবং এই বিষয়টা সত্যিই আমি বলছি, উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে এখানে উই আর নট অনলি বোথ অফ আস পার্টি, এখানে ডিসিশন নেওয়া যাবে না, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে। আমরা যদি ডিসিশন নিতাম তাহলে তো আমরাই করে নিতে পারতাম, তাহলে বিগ ব্রাদার একজন দরকার প্রয়োজন। সেই কারণেই তো সবাই, আপনারাও গেছেন এখানে, আমাদের থেকে বরং আপনাদের পক্ষের থেকে বেশি গেছে সেখানে, তবেই আমাদেরকে ডাক পড়েছে, আমরাও চেষ্টা করেছি, তবে গিয়ে একটা এই ট্রাই পার্টির যে এগ্রিমেন্টটা সেটা হয়েছে। এবং সেই ট্রাই পার্টির এগ্রিমেন্ট আমি তো বলবো এটা কার্যকরী হওয়া উচিত, কিন্তু কার্যকরী করতে গেলে যদি ঠিক আছে 3বার 4বার 5বার অনেকবার আমাদের মিটিং হয়েছে, এখন কেন এটা স্তব্ধ হয়ে গেল এটা বুঝতে হবে আমাদের বসে আবার কথা বলতে হবে। এবং আমি একটা বললাম, সামনে বললাম একটা, পরে দেখা গেল আরেক রকম কথা বলছি, এটা কিরকম হচ্ছে এটা আমাদের মধ্যে। আমি যেটা বলবো এক কথা বলবো,
আমি আজকে আপনার খুব ভালো লাগলো, আপনি স্পষ্টভাবে যেটা বলবো এর মধ্যে আর কোনো ট্রিক্স নেই, কিন্তু এতে ভালো লাগে কথা বলতে, সমাধানের বিষয় দাঁড়ায় না। তো আমি একদিকে এটা করবো, আবার যেহেতু এখানের মধ্যে আমাদের মিশ্র মানে বিভিন্ন মিশ্র যারা আছে জাতি জনজাতির এখানে সমষ্টিগত সবার কথা চিন্তা করে এমন একটা জায়গায় আমাদের যেতে হবে যাতে কেউ হার্ট না হয়, এটা ফিল করতে হবে। খালি আমি যদি বলি তাহলে কিন্তু এটাও চিন্তা করতে হবে, আমরা যদি আগামী দিন আমরা যদি সামনে থেকে এগিয়ে যেতে হয় তাহলে এইগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা দরকার। আমার ব্যক্তিগত তরফ থেকে যদি বলেন বা এজ এ চিফ মিনিস্টার হিসাবে এখন বলেন, তাহলে আমি বলবো যে আমরা বসে কথা বলি। আমরাও চাই না, আপনারা নিশ্চয়ই অধৈর্য হয়েছে নো ডাউট, যে কেন এত দেরি হবে, কেন এটা হবে। তবেই আজকে বিধানসভার মধ্যে এই বিষয়টা এসছে। এখানে বিধানসভাতে এখানে মানে আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা কারণ যেহেতু ইউ গট দ্য অপরচুনিটি টু সে সামথিং ইন দিস মানে বিধানসভা অ্যাসেম্বলি। আপনারা বলেছেন, একজন আমি বলবো না যে এটা ভুল হয়েছে, কিন্তু ভালো হয়েছে এগুলো আলোচনার মাধ্যমে। এখানে তো এটা অগ্রগতির কি, আমি যদি দু কথা দিয়ে আমি বলে দিই যে অগ্রগতি ওই 2-3 বার আমরা বলেছি বাস এতটুকু, তাহলে তো হবে না। আসল হচ্ছে যে আমরা টার্গেটে আমরা যেতে পারবো কিনা, দ্যাট উই হ্যাভ টু অ্যাচিভ। সেই বিষয়টা আমাদের কথা বলতে হবে। এটা আমরা কারণে না ওনার কারণে না আমাদের থার্ড পার্টি যেটা আমাদের ভারত সরকারের কারণে, এই বিষয়গুলো আমরা বসে কথা বলবো না, তো তবেই গিয়ে আমরা ঠিক আছে আপনি 19-20 চেয়েছেন, হয়তো সেটা 19 হতে পারে। আবার কোনো জায়গার মধ্যে আমাদের মনে হচ্ছে যে এখানে যদি সবার সেন্টিমেন্ট রাখতে হবে তাহলে এটা হবে, একটা আলোচনা হবে। কিন্তু আলোচনার নামে আমি যদি গায়ের জোর দিয়ে আমি করতে যাই, এই সমাধান হবে না। আমরা বসে সুন্দরভাবে বুঝতে হবে, সবসময় প্রেশারে কোনো কাজ হবে না। আমরা চাই এতগুলো চুক্তি মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে আজকে এতগুলো আমাদের টেররিস্টদের সাথে আমাদের চুক্তি হয়ে গেল, এতগুলো চুক্তি অ্যাবাউট 13 to 14 নর্থ ইস্টার্ন জোনে। তো সেই জায়গায় টেররিস্টদের মতো সংস্থা তাদের সাথে চুক্তি হয়েছে, সম্পন্ন হচ্ছে, আর এটা তো পলিটিক্যাল, সেটা কেন সমাধান হবে না, আগে বুঝতে হবে। আমরা বসে কথা বলি, কিন্তু আমার মনে হয় যে যেটা বলেছে একদম পরিষ্কার, যেটা আমি ওনাকে যে কথাটা বলেছেন যে এটা যেহেতু এখানে আরেকটা পার্টি আছে, এখানে অ্যাসেম্বলির মধ্যে বসে আমরা যদি বলে দিই অসম্ভব, এটা হবে না। দ্যাট ইজ দ্য কোর মানে এসেন্স অফ দিস মানে এক্সপ্রেশন অফ আওয়ার অনারেবল অনারেবল ক্যাবিনেট মিনিস্টার। বাকি আপনারা যেটা বলবেন, মানে আমার বক্তব্য এটুকু। আমাদের তরফ থেকে কোনো সমস্যা নয়, আমার তরফ থেকে কোনো সমাধান নয়। উই ক্যান সিট টুগেদার অ্যান্ড উই ক্যান ডিসাইড। যেখানে দেখুন, আমি আবার বলছি, আপনারা জনজাতিদের যেখানে আর্থসামাজিক উন্নয়নের কথা বলছেন, আমি যদি এখানে বলি তো এইগুলো কিন্তু কিছুটা রিপিট হবে, নতুন বিষয় আসবে। আজকে অনেক বিষয় আছে, আজকে যেমন ইউনিয়ন সিভিল কোডের কথা বলছেন, আজকে তো এইসব বিষয় কিন্তু আসছে, তো এইগুলো নিয়ে কথা বলতে হবে। আজকে ইউনিয়ন সিভিল কোড আসছে সারা ভারতবর্ষের মধ্যে, তো ইউনিফাইড সিভিল কোড, তো এইগুলো আসবে না কথাগুলো, তাহলে বলবে না আপনারা এটা করলে আমাদের এই সুবিধা হতে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে কথা বলতে হবে। ইফ ইট ইজ পসিবল, ওয়াই ইয়েস উই ক্যান ডু ইট। তো এগুলো আজকে আইজিএম হসপিটালের কথা রঞ্জিত বাবু বলেছেন, আমি আইজিএম হসপিটালে আমি নিজেও চাকরি করেছি, সেখানে আমি ছিলাম। এবং আইজিএম হসপিটালের এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, আমরা সবসময় বলতাম বিএম, সেটাকে আপনার অবগতির জন্য জানাচ্ছি, বিএম হসপিটাল সেটাকে এটা তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল আমরা করিনি, সেটাকে তুলতে হবে মাটির থেকে। তার জন্য অলরেডি আমরা টাকা প্রায় অ্যাবাউট, ইফ আই এম নট রং, এক্সাক্টলি আই কান্ট টেল ইউ দ্য এক্সাক্ট ফিগার, অ্যাবাউট 16 to 70 crore মোস্ট প্রবলি দেওয়া হচ্ছে। এটাকে ওই নতুন টেকনিক এটাকে উপরে উঠাতে হবে, এটা মাটি নিচে চলে গেছে। এবং সেটাকে একটা এন্ট্রি করে এই আইজিএমপি ডিএম হসপিটালের মধ্যে কি কারা কাজ করেছে, কখন কি করেছে, এটা একটা মিউজিয়ামের মতো হসপিটাল হলো, এটার মিউজিয়ামের মতো সেখানে রাখা আমরা চিন্তা ভাবনা করছি, অলরেডি ফাইনাল। তো এই কাজগুলো আমরা করছি। আমি আগেও বলেছি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আজকে উজ্জয়ন্ত প্যালেসের সামনে আমার মাস্টারদা এবং যে আমাদের মানে যে দুটো মূর্তি এখানে, তো
সেখানে যে রেখেছে এটা তো আমরা করিনি, যারা করেছে এখন তো তারা নেই এখানে। আমরা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আমরা এয়ারপোর্ট করেছি, এটা আপনি অস্বীকার করবেন? কামান চৌমনির একটা আইসোলেটেড একটা জায়গা, সেটাকে আমার বাড়ির সামনে, আমার জন্মই এখানে, সেই মসজিদপট্টির মধ্যে আমার জন্ম, সেখান থেকে আমরা সবসময় দেখেছি এখানে। এইগুলো আপনারা বলবেন না আমরা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি ওখানে লাগিয়েছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর এখানে ত্রিপুরা আমরা সবসময় গেট দিয়ে আসার সময়, এয়ারপোর্ট থেকে আসার পর আমাদের যে লিজেন্ড সারা পৃথিবীর মধ্যে এস.ডি. বর্মনের নামে মূর্তি আমরা সেখানে স্থাপন করেছি। এটা বলবেন না আপনারা? একটা আমরা কোন দিকে আমরাই একমাত্র ভারতীয় জনতা পার্টি মানে যে সরকার, এবং এরাই কিন্তু আজকে রাজন্যবর্গকে সম্মান দিচ্ছে। এটা আপনারা অস্বীকার করলে উপায়, মানে আমার মনে হয় এটা ভুল হবে। আপনার বিভিন্ন জায়গায় আমি দেখেছি আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা করছি। এখানে আপনারা দেখেন এই যে ডিফারেন্ট বিলসের কথা বলেছেন, বিল পাঠা সবকটা কিন্তু রিলেটেড, আপনার এটা বুঝতে হবে। এগুলোর কিন্তু পলিটিক্যাল বিষয় থাকে, এই থাকে, এগুলো রিলেটেড। কিন্তু আমরা যখন এই চুক্তিটা হবে, আই থিঙ্ক এভরিথিং উইল বি ভেরি ইজ অ্যান্ড মানে ইজ অফ ডুইং বিজনেস, এবং সবকটা ইজি হবে। আগে ওই জায়গায় যেতে হবে আমাদের। 125 যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট শুধু ত্রিপুরার জন্য না, এটা অনেক রাজ্যে একসাথে বললে হবে না তো, যে আমরা বুঝছি না, এটা হবে না তো। এগুলো বুঝার বিষয় আছে। আমরা যদি এখন বলি, এখন আমার ওই হোস্টেলের আমি এত টাকা বাড়িয়েছি জনজাতিদের জন্য, আমরা প্রি মেট্রিক 400 টাকার থেকে 1000 করেছি, তা আমরা কোনটা করছি না বলুন না? এখানে তো আরও গরিব শ্রেণীর বহু মানুষ আছে, এসসি কমিউনিটি আছে, ওবিসি আছে, কিন্তু এসটিদের জন্য আমরা এই যে প্রি মেট্রিক বৃত্তি 400 থেকে 1000 টাকা আমরা করেছি। এখানে আমরা বিনা পয়সায় যারা এসটি স্টুডেন্টরা আছেন তাদের পাঠ্যপুস্তক, তাদের মেধা পুরস্কার এবং বিভিন্ন বিষয়ে তাদের কোচিং প্রদান, সেটা আমরা করছি। আমরা উচ্চ শিক্ষায় যদি এসটি কোনো ছেলে মেয়েরা পড়তে যায়, এককালীন আর্থিক সাহায্য আমরা করছি। 3টি আশ্রম বিদ্যালয়, একটি আবাসিক বিদ্যালয়কে আমরা সিনিয়র বেসিক স্তরে উন্নতি করেছি। 29টি নতুন হোস্টেল আমরা নির্মিত করেছি। 44 জনজাতি বিদ্যালয় নির্মিত করেছি। মহিলা কলেজে ট্রাইবেল হোস্টেল, আম্বেদকর কলেজে ফটিকরায় সেখানে করেছি। গন্ডা তুইসা সরকারি ডিগ্রি কলেজে হোস্টেল আমরা করেছি। এখানে 170 জন হোস্টেল ওয়ার্ডার আমাদের ট্রাইবেল মিনিস্টার সাহেব আমাদের ক্যাবিনেটে এনেছেন, যে হোস্টেল ওয়ার্ডারের জন্য অসুবিধা হচ্ছে। আমরা সাথে সাথে আমি যেটা বলছি এটা আমরা করি, কিন্তু যে আমি বারবার বলছি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় আমরা হব না, কথায় না কাজের মাধ্যমে। আমি আজকে এই হাউসে আমি জানাতে চাই, যখনই বলেছেন যে আমাদের যে ট্রাইবেল হোস্টেলগুলো আছে ওয়ার্ডার নেই, সাথে সাথে আমরা ডিসিশন নিয়ে 170 হোস্টেল ওয়ার্ডার আউটসোর্সিং ভিত্তিতে আমরা সেটাকে নিয়োগ করার ব্যবস্থা করছি। 50টি হোস্টেল আমাদের মাননীয় আমাদের বিদ্যুৎ মন্ত্রী এখানে আছেন, 50টি হোস্টেলে সৌর বিদ্যুৎ মাধ্যমে আমরা জল পরিশোধন ব্যবস্থা করছি। এতে কত টাকা খরচ করেছি? 19 কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে। একলব্য স্কুল ইএমআরএস আপনারা জানেন, অলরেডি প্রথমে 4টা ছিল, সেই জায়গায় আরও মানে 17টা আসার পরে 21টা হচ্ছে, 5টা চালু আছে, আর 5টা মানে টোটাল আরও বাকি যেগুলো আছে সেগুলোও চালু হবে। এখানে বর্তমানে 6টা চালু আছে আর 6টা রেডি আছে। সেইভাবে আমরা কাজ করছি। বাকি বিদ্যালয়গুলো 2 বছরের মধ্যে সেগুলো হবে। আমরা চাই যে জনজাতি যারা ছেলে মেয়েরা আছেন তাদের গুণগত মানে সম্পূর্ণ শিক্ষা হোক, সর্বাঙ্গীন বিকাশের ব্যবস্থা আমরা করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন ডাগা DAGA অর্থাৎ জনজাতি ক্ষমতায়ন অভিযান, ভর্তি আভা যে জনভাগিদারি অভিযান, এই যে অভিযানটা মুখের না কিন্তু কথার কাজের মাধ্যমে, এতে কি 4036টি শিবির আমরা করেছি, এবং শিবিরগুলোর মধ্যে 12.7 লক্ষ জনজাতি নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দিচ্ছি। এবং সেই সুযোগ সুবিধা কি? পরিচয়পত্র, আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, কল্যাণমূলক নানাবিধ যে বেনিফিশিয়ারি স্কিম, তাদের এই সুযোগগুলো এই অভিযানের মেইন লক্ষ্য। তাছাড়া আমাদের প্রতিজন মিনিস্টার এই যে প্রতিটি জেলায় যাতে এই অভিযান সফল হয়, আমাদের একজন করে মন্ত্রীকে প্রভারী হিসাবে নিযুক্ত করা হয়েছে, যাতে এটা বাস্তবায়ন হয় এবং জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি করার জন্য সেটা আমরা দিয়েছি। আমাদের ধরতি আবাস জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান 2 অক্টোবর 2024 আমরা শুরু করেছিলাম। 8টি জেলায় 52টি ব্লকে 300 ডেভেলপমেন্ট কোচিং যেখানেই হবে সেটা। আমরা একটা থিম এনেছি যে ফুটবল ইজ গেম, ড্রাগস আর শেম। এই থিমে জনজাতি হোস্টেল
যে ফুটবল প্রতিযোগিতা তার আয়োজন অলরেডি করা হয়েছে। যারা জুম চাষ করেন তাদের জন্য প্রতিটি পরিবারকে আমরা 2000-এর উপরে 2000 টাকার উপরে বীজ এবং শ্রম চাষের জন্য দেওয়া হচ্ছে। 2024-25 সালে 4189টি পরিবার এতে করে উপকৃত হয়েছে এবং তাতে করে 85.45 লাখ আমরা টাকা তাদেরকে দিয়েছি। প্রধান সমাজপতিদের সাম্মানিক ভাতা আগে কত দেওয়া হতো, 2000 টাকা করে দিত এবং তার উপরে কর্মচারী যদি হয়, পেনশনভোগী যদি হয়, তাদেরকে সেই টাকা থেকে দেওয়া হতো না। আমরা কিছুদিন আগে ক্যাবিনেট, আপনিও ছিলেন, সেই ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি যে এই ক্যাপিং আমরা উঠিয়ে দেব এবং 2000 থেকে 5000 টাকা করেছি। আপনি 19টি জাতিগোষ্ঠীর কথা বলছেন, আমরা সাবট্রাইব যারা আছে তাদেরকেও যাতে এই সুবিধা পায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। মুখ্যমন্ত্রীর ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, সেখানেও 2022-23 আমরা 9 কোটি টাকা দিয়েছি, 2023-24 30 কোটি টাকা দিয়েছি, 2024-25 অর্থবর্ষে 33 কোটি টাকা